জাতীয় পার্টি জিন্দালাশ, জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ। এদিকে সেনাবাহিনীর অধীনে নির্বাচন ও রাষ্ট্রপতি অপসারণ সহ নানা গুঞ্জন। এদিকে কাহিনীর যেন শেষ নেই, উপদেষ্টা আসিফের একার সিদ্ধান্তে প্রকল্পে 1200 কোটি টাকা বাড়ানো হয়েছে বললেন পান্না। আরও জানাবো, নরসিংদীতে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে আহত 5। এবং সর্বশেষ জানাবো, সব উপজেলা হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টি জিন্দালাশ, জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ। জাতীয় পার্টিকে জিন্দালাশ বলে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোনালাপের ক্লিপ থেকে এ তথ্য জানা যায়। 2024-এর জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার 5 মিনিট 26 সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা এই কথা বলেন। সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলবো। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মাহমুদপুরের বিহারীপট্টি তাদের ভূমিকা কি? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে, ওর তো এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই 15 থেকে 20টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। জাহাঙ্গীর কবির নানক বলেন, মাহমুদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা। নানক মন্তব্য করেন, কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে। প্রত্যুত্তরে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায়? জাতীয় পার্টি আর কত, দরকার নাই আর পার্টির, নিয়ে আর কি করবো জিন্দালাশ, আমি এবার একটারও ছাড়বো না। অপর পাশ থেকে নানক বলেন, একেবারে সাইকা ফেলতে হবে আপা। সেনাবাহিনীর অধীনে নির্বাচন ও রাষ্ট্রপতির অপসারণ সহ নানা গুঞ্জন। দেশের রাজনৈতিক অঙ্গন এখন তোলপাড় বেশ কিছু গুঞ্জনে। তার মধ্যে বহুল প্রচলিত 3টি গুঞ্জন হলো, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় কি আসন্ন? আবারও কি ফিরে আসছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার? আগামী ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? এই গুঞ্জনে অবশ্য 2টি দলের নামও আসছে সামনে। তাদের নিয়েও প্রশ্ন উঠছে, নির্বাচন ঘিরে কোনো চাল চালছে না তো জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি? এমন প্রশ্ন ওঠার কারণ, দল দুটি ফেব্রুয়ারিতে নির্বাচনে অনীহ বলে প্রচার আছে। বাংলাদেশের রাজনীতির মাঠে ভেসে বেড়ানো এই সময় সবচেয়ে আলোচিত গুঞ্জনগুলো কোনো পটভূমি ছাড়াই ছড়িয়েছে তা নয়, তবে কোনটা নিছকই গুজব আর কোনটা সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি সময় আলোচনা সাপেক্ষ। সর্বশেষ বড় গুঞ্জনটি তৈরি হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ঘিরে। তাকে নাকি সরে যেতে হচ্ছে, সেটি কিভাবে? রাষ্ট্রপতি কি পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে? এই গুঞ্জনের আওতায় ঘি ঢেলেছে দুদিন আগের একটি ঘটনা। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, এমনকি কূটনীতিকদের বাসভবন থেকেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে মৌখিক নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই নির্দেশনার কোনো আনুষ্ঠানিক চিঠি নেই। এই নজিরবিহীন ও গোপনীয় নির্দেশনায় জন্ম দিয়েছে নানা প্রশ্নের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পেয়েছেন, তাই অন্তর্বর্তী সরকারের সাথে তার দূরত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক। এর আগেও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দালিলিক প্রমাণ নেই। রাষ্ট্রপতির এমন মন্তব্যকে ঘিরে তাকে অপসারণের দাবি উঠেছিল। সেবার সাংবিধানিক শূন্যতার দোহাই দিয়ে বিএনপির আপত্তির কারণে টিকে যান তিনি। তবে এটা ঠিক, সংসদ বিদ্যমান না থাকায় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা একটি জটিল প্রক্রিয়া। আবার তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে রয়েছে সাংবিধানিক প্রশ্ন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব গ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার বা তার অবর্তমানে ডেপুটি স্পিকার। তারাও সেই দায়িত্ব নিতে না পারলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে হবেন এর কোনো ব্যাখ্যা নেই। স্পিকার বর্তমান সংসদ থেকে পদত্যাগ করেছেন আর ডেপুটি স্পিকার কারাগারে। তাই ছবি সরানোর ঘটনাটি রাষ্ট্রপতি নীরব বিদায়ের ইঙ্গিত দিলেও বিষয়টি এখনও ধোঁয়াশায় ঘেরা। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে সারা দেশে। নির্বাচনী আলাপের শুরুতে জামায়াত ইসলামী আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাস ভোটের উপযুক্ত সময় বলে মত দিয়েছিল। সেই তারাই এখন উল্টো কথা বলছে। নতুন দাবি নিয়ে হাজির হয়েছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি। রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন নয়, একথা বলে আসছে বহুদিন ধরে। এই দুই শর্ত কতদিনে পূরণ হয় সেটি এখনই বলা যাচ্ছে না। তাই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপিও বাধা হয়ে দাঁড়াতে পারে বলে গুঞ্জন ভাসছে বাতাসে। এনসিপি বলছে, বর্তমান সংবিধানের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। দলটি একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড়। অন্যদিকে জামায়াত ইসলামী একদিকে 300 আসনের প্রার্থী চূড়ান্ত করেছে, আরেকদিকে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে
দেবে না বলছে। তাদের এই অবস্থানকে রহস্যময় বলে মনে করছেন অনেকে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন দুই দলের এই অবস্থান আদতে বিএনপিকে চাপে রাখার একটি কৌশল হতে পারে। আগামী দিনের সরকারে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে জামায়াত ও এনসিপি এই চাপ প্রয়োগের কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই তাদের এই বিরোধিতা নির্বাচন বানচালের চেয়ে রাজনৈতিক দর কষাকষি হতে পারে বলে মনে করা হচ্ছে। যে গুঞ্জনটি চায়ের কাপে ঝড় তুললেও প্রকাশ্যে কেউ বলতে চায় না তা হলো সেনাবাহিনী ক্ষমতায় অংশগ্রহণ। নির্বাচন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন, যেখানে বর্তমান সরকারের অনেকেরই ঠাঁই হবে না। এমন একটা কথা শোনা যাচ্ছে যে সেই সরকার আবার সেনা সমর্থিত হতে পারে, এমন আশঙ্কার কথা অভিযোগের সুরে বলছেন এনসিপির এক নেতা। তবে এই গুঞ্জনের সপক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, বরং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলেছেন সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে চায় না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে আসছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তারা। এসব কথার আলোকে সেনা সমর্থিত নতুন সরকার গঠনের গুঞ্জন ভিত্তিহীন বলেই মনে হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একটি সংবেদনশীল বাক্যে দাঁড়িয়ে। রাষ্ট্রপতির ভবিষ্যৎ নির্বাচনীয় প্রধান দলগুলোর অবস্থান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত লক্ষ্যের সবকিছু নির্ধারণ করবে দেশের আগামী দিনের পথ চলা। গুঞ্জন থাকবে, বিতর্কও চলবে, তবে প্রতিটি নাগরিকের প্রত্যাশা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশ। কাহিনীর যেন শেষ নেই, উপদেষ্টা আসিফের একার সিদ্ধান্তে প্রকল্পে 1200 কোটি টাকা বাড়ানো হয়েছে বললেন পান্না। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, অন্তর্বর্তী সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একার সিদ্ধান্তে সরকারের একটি প্রকল্প থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 1200 কোটি টাকা বাড়িয়ে নিয়েছে। তিনি বলেছেন, তাকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই। একের পর এক গুরুতর অভিযোগ, নানা ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। আর নির্দ্বিধায় এতটুকু বলা যায়, তার বিরুদ্ধে আরও নানা ধরনের অভিযোগ আমাদের সামনে আসবে। এটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সোমবার ইউটিউব চ্যানেলের মানচিত্র নামক একটি আলোচনায় তিনি এসব অভিযোগ করেন। পান্না বলেন, মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সরাসরি চাঁদাবাজিতে তার জড়িত থাকার অভিযোগ, তার মন্ত্রণালয়ে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এলাকায় তার বাবার ক্ষমতার দাপটের অভিযোগ, অস্ত্রের লাইসেন্স, হাঁসের মাংস খেতে নীলা মার্কেট যাওয়া, এমন সব গুরুতর অভিযোগের সঙ্গে আরেকটি যে গুরুতর অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদে থাকা সত্ত্বেও সরকারের কিংস পার্টি হিসেবে খ্যাত এনসিপিকে সার্বিক দিক থেকে সহযোগিতা করে যাওয়া তো পুরনো অভিযোগ। তিনি বলেন, নতুন যে ভয়ানক তথ্য আমাদের কাছে এসেছে, সরকারের একটি প্রকল্প থেকে তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একার সিদ্ধান্তের মাধ্যমে। উপদেষ্টা পরিষদের আর সবাই যেখানে বিরোধিতা করছে, তার একার সিদ্ধান্তে 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এবং সম্ভবত গত রবিবার একনেক সভায় এটি পাশ হয়েছে। কালের কণ্ঠ এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে। পান্না বলেন, আওয়ামী লীগের সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। দেশের প্রতিটি উপজেলায় একটা করে স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে। শুরুতে এর ব্যয় ধরা হয়, কাজ শেষে এর ব্যয় দাঁড়িয়েছিল 51 লাখ টাকা। তা এখন বাড়তে বাড়তে সে 51 লাখ টাকার খরচ দাঁড়াচ্ছে 14 কোটি টাকার বেশি। তাই বলে এই নয় যে 51 লাখ টাকা থেকে এক লাফে 14 কোটি টাকাতে দাঁড়িয়েছে। আওয়ামী লীগও বাড়িয়েছে। আমরা এখানে আওয়ামী লীগের বড় দুর্নীতির অভিযোগ দাঁড় করাতে পারি। আওয়ামী লীগের সময় যে ভয়ঙ্কর বড় দুর্নীতি হয়েছিল, এটিও তার একটি প্রমাণ হতে পারে। তিনি বলেন, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার খুব উচ্চকণ্ঠ। 80,000 কোটি টাকার দুর্নীতি নাকি খোঁজ পাওয়া গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল বিকাল যেখানে যান, দেশে কিংবা বিদেশে, সব জায়গায় কি একই গল্প দিয়ে আসছেন। কিন্তু তার সরকারের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্যরা কি করছেন? যে কথিত গণঅভ্যুত্থান বা গণবিপ্লব যা তাদের ভাষা অনুযায়ী হয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, এটি কি তার নমুনা? আওয়ামী লীগ দুর্নীতি করেছে, নানা অপকর্ম করেছে, সেটা আমরা সারা বছরই বলছি, কিন্তু আপনারা কি করছেন? নরসিংদীতে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে আহত 5। নরসিংদীর পলাশ উপজেলার 5 দোনা মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। এই ঘটনায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত 9:30টার দিকে সংঘর্ষ হয়। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম বলেন, প্রায় ঘণ্টা আগে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোসাদ্দেক ও লালু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন 2 গ্রুপের লোকজনই ছত্রভঙ্গ হয়ে গেছে। তিনি বলেন, এই ঘটনায় প্রায় 1 ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক ও টঙ্গী গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক। এদিকে স্থানীয়রা জানান, 5 জন আহত ব্যক্তিকে 5 দোনা মোড় থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে লোকজনের মধ্যে 16 বুট বিক্রেতা সজীব নামে একজন গুলিবিদ্ধ হন এবং পথচারী রবিউল ককটেল বিস্ফোরণে আহত হন বলে জানা গেছে। আর বাকিদের নাম পাওয়া যায়নি, তবে তাদের শরীর রক্তাক্ত ছিল বলে জানান স্থানীয়রা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।